ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুচারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। একেবারেই ঠিক ধরেছ তোমরা। আমি আজকের একেবারেই এই ক্লাসে আলোচনা করব ছোট গল্প নিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো আমাদের ছোট গল্পের সম্পর্কে অনেকটাই বুঝিয়ে দেয়। শর্ট স্টোরি নিয়ে আলোচনা করব আজ আমার অনলাইন ক্লাসরুমে। সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর জন্যে আমার আজকের অনলাইন ক্লাস। একেবারেই প্রথম চ্যাপ্টার তোমাদের দ্য আইজ হ্যাবিট। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এটি একটি দারুণ শর্ট স্টোরি, সেটি নিয়েই আলোচনা করব। এবং শর্ট স্টোরি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কিন্তু একেবারেই প্রথমেই ছোট গল্প বলতে যা বোঝায় আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনগুলো না বললেই নয়। তো চলো আজকের অনলাইন ক্লাসে শুরু করছি দ্য আইজ হ্যাবিট নিয়ে তোমাদের সাথে। টেক্সট বই আবার যেভাবে বলি তোমাদের বরাবর সাথে রাখতে হবে, প্রতিটি লাইন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যদি টেক্সট ভালো করে পড়া থাকে, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সাধারণভাবেই খুব সহজেই তোমরা কিন্তু দিতে পারবে। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু এটি একটি গল্প, সুতরাং একটু বড়, একটা ভিডিওর মধ্যে এটিকে সম্পূর্ণ করা সম্ভব হবে না। তো তোমরা পার্ট 1, পার্ট 2 কিংবা পার্ট 3 এভাবে হয়তো তোমাদের কাছে এটা যাবে। তোমরা ঠিক সেভাবেই এটাকে পড়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করছি আজকের অনলাইন ক্লাস দ্য আইজ হ্যাবিট নিয়ে। তাহলে যেহেতু ছোট গল্প, শর্ট স্টোরি, তাহলে আমাদের ছোট গল্প আমরা জানলাম। শর্ট স্টোরি সম্পর্কে একটু আমাদের ধারণা তৈরি করে নিতে হবে। হোয়াট ইজ শর্ট স্টোরি? শর্ট স্টোরি ইজ আ পিস অফ প্রোজ ফিকশন। একটু নোট ডাউন করে রাখতে বলবো তোমাদের। শর্ট স্টোরি ইজ আ পিস অফ প্রোজ ফিকশন দ্যাট টিপিক্যালি ক্যান বি রেড ইন ওয়ান সেটিং। আবার বলছি, শর্ট স্টোরি ইজ আ পিস অফ প্রোজ ফিকশন দ্যাট টিপিক্যালি ক্যান বি রেড ইন ওয়ান সেটিং। ক্লিয়ার? এটা হচ্ছে ছোট গল্প সম্পর্কে একেবারেই সংক্ষেপে যদি কিছু বলা যায় তাহলে এই কথাটি। তার পাশাপাশি তোমাদের আরেকটু ধারণা দিয়ে রাখি শর্ট স্টোরি সম্পর্কে, একেবারেই আরও সহজ হবে ব্যাপারটা যদি তোমরা এইভাবে ভাবো। এখানে গ্রিক ইউনিটির কথা আমি বলবো। 3 ইউনিটিস আর টু বি অবজার্ভড হিয়ার। 3টি ইউনিটি, গ্রিক ইউনিটি বলা হয় যাকে, আমরা ড্রামাতে সাধারণভাবে দেখতে পাই। ছোট গল্পের মধ্যেও আমরা কোথাও কোথাও সেটা কিন্তু দেখতে পাবো। তো এখানেও এটা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। 3 ইউনিটিস, অর্থাৎ নোট ডাউন করবে, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ টাইম। আবার বলছি, 3 ইউনিটিস, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ অ্যাকশন বলতে কি বোঝানো হচ্ছে? ইউনিটি অফ অ্যাকশন মিনস দেয়ার শুড হ্যাভ ওয়ান সিঙ্গেল থিম, ওয়ান সিঙ্গেল অ্যাকশন। অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটি মাত্র ঘটনার উপর জোর দেওয়া হবে, অনেক সাবপ্লট কিন্তু এখানে আমরা পাবো না। অর্থাৎ আকারে ছোট, কনসাইজ অ্যাকশন, একটা নির্দিষ্ট অ্যাকশনের উপরেই কিন্তু আমাদের জোর দেওয়া হচ্ছে। ইউনিটি অফ অ্যাকশন বলা হয় এটাকে। ইউনিটি অফ প্লেস, অর্থাৎ ইট শুড বি ইন সিঙ্গল ফিজিক্যাল স্পেস। এটা কিন্তু বলা যেতে পারে যে একটি নির্দিষ্ট জায়গা, বিভিন্ন জায়গা ধরে নয়, এক এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় চলে গেলাম এরকমটি নয়, এখানে আমরা তাও পাবো। ইউনিটি অফ প্লেস আমরা কিন্তু এখানে দেখতে পাবো। ইট শুড বি ইন সিঙ্গল ফিজিক্যাল স্পেস। তার পাশাপাশি ইউনিটি অফ টাইম, যেটি লাস্ট, ইউনিটি অফ টাইম অর্থাৎ এখানে সময়ের ব্যাপারটি বলা হবে, সেটা শুড নট ক্রস মোর দ্যান 24 আওয়ার্স অর নট মোর দ্যান দ্যাট। 24 ঘন্টা বা তার বেশি যেন না হয়, এরকম একটা সময়ের মধ্যে এটাকে শেষ করতে হবে। তো দিস ইজ দ্য ক্রাইটেরিয়াস, দিস আর দি কন্ডিশন টু মেক আ শর্ট স্টোরি। মেইনলি এটা কিন্তু এই 3টি ইউনিটি কিন্তু থাকা প্রয়োজন। তো আবার বলছি তোমাদের, 3 ইউনিটিস, গ্রিক ইউনিটিস বলা হয় এখানে, অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে এই ধারণাটি আমরা পাই। ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ টাইম। এই হলো তোমাদের শর্ট স্টোরি সম্পর্কে একটু ধারণা। এবারে আমরা এই শর্ট স্টোরি তো অনেক আছে, তোমরা সিলেবাসে পাচ্ছ দ্য আইজ হ্যাবিটকে। দ্য আইজ হ্যাবিট একেবারে তোমাদের প্রথম চ্যাপ্টার, সেটিও কিন্তু একটি ফাইন শর্ট স্টোরি। এবার এই ফাইন শর্ট স্টোরি যে উপহার দিয়েছেন আমাদের, তিনি, তার সম্পর্কে আমাদের জানতে হবে। তিনি রাস্কিন বন্ড, আমাদের সকলের ভীষণ পরিচিত রাস্কিন বন্ড। হু ইজ রাস্কিন বন্ড? রাস্কিন বন্ড ইজ আ লিভিং লিজেন্ড। রাস্কিন বন্ড
an Indian English writer of British descent. তিনি কিন্তু ভারতীয় লেখক কিন্তু ব্রিটিশ বংশোদ্ভূত। হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার অফ 1934 ইন হিমাচল প্রদেশ। তিনি কিন্তু হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং 1934 সালে তার জন্ম। তার পাশাপাশি তার সম্পর্কে যেটা বলার আছে, তিনি খুব আমাদের ভীষণ পরিচিত এবং ভীষণ জনপ্রিয় লেখক আমাদের সকলের, ভীষণ পপুলার। হি ইজ ওয়েল নোন অ্যান্ড ভেরি মাচ পপুলার ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড ফর হিজ ওয়ার্কস। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এটা তোমরা মনে রাখবে। ট্রিজ স্টিল গ্রোয়িং দেহরা, এটার জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। তার পাশাপাশি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, পদ্মশ্রী, এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু তিনি পেয়েছেন। এবং এক্ষেত্রে আমি বলে রাখি, হিজ ফার্স্ট নোভেল ইজ দ্য রুম অন দ্য রুফ, এটা মনে রাখবে। হিজ ফার্স্ট নোভেল ইজ দ্য রুম অন দ্য রুফ। তার পাশাপাশি সাম অফ হিজ ফেমাস ওয়ার্ক আর বলা যেতে পারে এখানে রেইন ইন দ্য মাউন্টেন, দ্য অ্যাংরি রিভার, এগুলো কিন্তু রয়েছে তার অন্যতম বিখ্যাত কাজ। তো এই হলো আমাদের রাস্কিন বন্ড সম্পর্কে বলা যেতে পারে। তার লেখা, প্রচুর লেখা তিনি কিন্তু আমাদের উপহার দিয়ে চলেছেন। ইভেন এখনও পর্যন্ত তিনি চেষ্টা করছেন বিভিন্ন রকম লেখা আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। তো হি ইজ আ লিভিং লিজেন্ড অ্যাকচুয়ালি। এবারে চলে আসি আমরা দ্য আইস হ্যাবিটের বিষয় নিয়ে। রাস্কিন বন্ড সম্পর্কে আমরা অল্প সামান্য ধারণা তৈরি করে নিলাম। তো আইস হ্যাবিট আগেই বললাম, ইট ইজ ওয়ান অফ দ্য ওয়েল নোন অ্যান্ড পপুলার শর্ট স্টোরিজ অফ রাস্কিন বন্ড। এটি কিন্তু অনেক পপুলার যত শর্ট স্টোরি রয়েছে তার মধ্যে একটি অন্যতম বলা যেতে পারে দ্য আইস হ্যাবিটকে। এবং এই দ্য আইস হ্যাবিট এটা অ্যাকচুয়ালি কিসের ওপর জোর দিচ্ছে? দ্য আইস হ্যাবিট ইজ আ ব্রিফ ইন্টারাকশন অর আ ব্রিফ কনভারসেশন বিটুইন দ্য ন্যারেটর হিমসেলফ। এখানে কিন্তু যিনি লেখক রাস্কিন বন্ড, তিনি নিজেকে এখানে প্রেজেন্ট করছেন ফার্স্ট পার্সন হিসেবে। আই দিয়ে দেখবে শুরু হয়েছে, তো অর্থাৎ লেখকের কথাই আমরা জানবো। তো লেখক নিজেরই ব্যক্তিগত অভিজ্ঞতাকে এখানে শেয়ার করছেন গল্পাকারে। তো সেই জন্যে এখানে দিস short story is a brief interaction or brief conversation between the narrator, the blind narrator. Here he is blind actually, with a beautiful girl who is also blind. There is a conversation between the narrator and the girl who is also blind. এখানে কিন্তু লেখকের সঙ্গে একটি মেয়ের কথোপকথন হচ্ছে। দুজনেই কিন্তু এখানে অন্ধ, বোথ আর ব্লাইন্ড, বাট দে প্রিটেন্ডেড অ্যাজ ইফ দে ক্যান সি এভরিথিং। তারা কিন্তু এখানে ভান করছেন। আর এখানে কিন্তু টুইস্ট রয়েছে। দ্যাট ইজ ওয়াই দ্য স্টোরি বিগিনস অ্যাব্রাপ্টলি বাট ইট এন্ডস উইথ অ্যান আইরনিক্যাল টুইস্ট। টুইস্টটা হচ্ছে আইরনিক্যাল টুইস্ট, কিন্তু শুরু হয়েছে হঠাৎ করে গল্পটি, কিন্তু শেষে গিয়ে আমরা একটা আইরনিক্যাল টুইস্ট পাবো। অ্যান্ড এই জন্যই কিন্তু দিস ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, দিস শর্ট স্টোরি ইজ ভেরি মাচ পপুলার। আমরা একেবারে পুরো গল্প যদি শেষ পর্যন্ত না পড়ি তাহলে কিন্তু এর ধারণা আমরা তৈরি করতে পারবো না যে লেখক আমাদের কোন দিকটায় নিয়ে যাচ্ছেন। আর ছোট গল্প মানেই তো, যেটা বললাম কবিগুরুর ভাষায়, শেষ হয়েও হলো না শেষ, এরকম একটা ভাব থেকে যাবে। তাহলে দ্য আইস হ্যাবিট সম্পর্কে আরেকটু বলার এখানে বলে রাখি, ইট ইজ ফার্স্ট পাবলিশড ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ রাইটিং। মনে রাখবে এটা, ইট ইজ ফার্স্ট পাবলিশড ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ রাইটিং, প্রথম এখানে প্রকাশিত হয়। এবং তারপরে দ্য স্টোরি ইজ অলসো নোন অ্যাজ দ্য আইজ আর নট হেয়ার অ্যান্ড দ্য গার্ল ইন দ্য ট্রেন। এটা মনে রাখবে, এখানে পরবর্তীতে কিন্তু এই নামগুলো ছিল, দ্য আইজ আর নট হেয়ার অ্যান্ড দ্য গার্ল ইন দ্য ট্রেন। এই হলো আইস হ্যাবিট সম্পর্কে একটু ধারণা তোমাদের দিলাম। এবারে এর টাইটেলটা দেখো, এখানে কিন্তু একটু কনফিউশন কাজ করে। দ্য টাইটেল অফ দ্য আইস হ্যাবিট, এটা একটা ভালো প্রশ্ন হয়। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল? ইজ ইট অ্যাপ্ট অ্যান্ড জাস্টিফাইড? এখানে এই টাইটেলের কি সিগনিফিকেন্স রয়েছে? তো দ্য আইস হ্যাবিট মানেটা কি? দ্য আইস অর্থাৎ আমাদের চোখ, আমাদের আখি। দ্য আইস হ্যাভ ইট অর্থাৎ চোখেতেই আছে এটি, যদি বলা যায় তাহলে ব্যাপারটি এরকম, আখিতেই আছে ইহা, চোখেতেই আছে এটি। এই ইট বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি দিস ইজ আ নোট অফ আইরনি। এখানে কিন্তু আইরনি খুঁজে পাচ্ছি আমরা, কোথাও একটা ব্যঙ্গাত্মক সুর রয়েছে লেখকের এই লেখার মধ্যে। ব্যঙ্গাত্মক বলতে আইরনি এখানে একটু তোমাদের আবার বলতে হবে, তোমরা নোট ডাউন করে রাখো। হোয়াট ইজ আইরনি? আইরনি ইজ আ ফিগার অফ স্পিচ। আইরনি ইজ সামথিং দ্যাট ইজ said something but intended to mean something else. অর্থাৎ বলা হচ্ছে কিছু, সামথিং ইজ সেইড বাট সামথিং ডিফারেন্ট
or opposite is intended to mean. আবার বলছি, নোট ডাউন করো, আইরনি, সামথিং ইজ সেইড বাট অপোজিট ইজ ইন্টেন্ডেড টু মিন। সামথিং ইজ সেইড বাট অপোজিট ইজ ইন্টেন্ডেড টু মিন। একটা কিছু বলা হচ্ছে কিন্তু ঠিক তার উল্টোটা বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আইরনি, বলা হবে একটা কিছু, যেমন বললাম যে হি ইজ আ ভেরি ভেরি স্মার্ট বয়, অথচ দেখা গেল সে কিন্তু সেটা নয়, তার মানে তাকে একটু আমরা ব্যঙ্গ করে তাকে বলার চেষ্টা করলাম। তো এই অর্থে কিন্তু আইরনি। তো এখানে আমরা সেই আইস হ্যাবিটের মধ্যেই আইরনিটা খুঁজে পাচ্ছি, বিকজ বোথ অফ দেম আর ব্লাইন্ড, both the writer and the girl whom he actually met, both are blind here. স্টিল এখানে বলা হচ্ছে দ্য আইস হ্যাবিট, অথচ চোখেতেই আছে এটা, অর্থাৎ চোখের কোনো গুরুত্বই নেই, অথচ চোখের মধ্যেই সেটা লুকিয়ে রয়েছে। তো এই অর্থে টাইটেল নিয়ে আমি শেষে, একেবারে গল্পটা পুরো না পড়লে তোমাদের এখন একটু বুঝতে অসুবিধা হবে, আইরনিটাও বুঝতে অসুবিধা হবে, তোমরা পুরোটা পড়ে নাও, তারপর আমি টাইটেলটা নিয়ে শেষে আলোচনা করছি। দ্য আইস হ্যাবিট। তাহলে চলো এবার একবারে টেক্সটে ঢুকে যাই। ইন্ট্রোডাকশন পার্ট এখানেই গেল আইস হ্যাবিটের। টেক্সট সামনে রাখবে তোমরা, লাইন বাই লাইন আমি পড়ানোর চেষ্টা করছি তোমাদের। আইস হ্যাবিট ইজ আ ফাইন শর্ট স্টোরি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট। একেবারে ক্যারেক্টার প্রথমে বলে রাখি, এখানে দের আর নট সো মেনি ক্যারেক্টার্স, অনলি 3 ক্যারেক্টার্স আর দেয়ার মেইনলি। এখানে লেখক আছেন রাস্কিন বন্ড, ন্যারেটর হিসেবে, ফার্স্ট পার্সন হিসেবে তিনি এখানে বর্ণনা করছেন। তার সাথে রয়েছে একটি বিউটিফুল গার্ল হু ইজ এ ব্লাইন্ড পার্সন। তার পাশাপাশি আরেকজন আমরা একজন প্যাসেঞ্জারকে পাবো, থার্ড প্যাসেঞ্জার যাকে আমরা জানবো, সেই ক্যারেক্টার নিউ প্যাসেঞ্জার, তার কাছ থেকেও আমরা কিছু জানতে পারবো। তো এখানে এই মূলত 3টে ক্যারেক্টার রয়েছে, 3টে চরিত্র রয়েছে। তো আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, তার মানে আই বলতে দ্য ন্যারেটর মনে রাখতে হবে অবশ্যই। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। দ্যাট মিনস কি বোঝাতে চাইছেন, যে আমি ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে একাই ছিলাম রোহানা পর্যন্ত, অর্থাৎ রোহানা অবধি ট্রেন কম্পার্টমেন্টটা আমারই ছিল, এই অর্থে যে আমি কম্পার্টমেন্টের মধ্যে কিন্তু একাই ছিলাম। দ্য ন্যারেটর ওয়াজ অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, এটা বলা যেতে পারে আপ টু রোহানা। লেখক একাই ছিলেন, কোথাও যাত্রা করছেন একটা। বেশিরভাগ লেখে কিন্তু রাস্কিন বন্ডের এই ব্যাপারটা রয়েছে, ট্রেনের ব্যাপারগুলো কিন্তু রয়েছে। পাহাড়ের মধ্যে দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছেন। বিভিন্ন স্টেশনের কথা এখানে বলা হয়েছে। দেহরাদুন, তো মুসৌরি, দেহরাদুন, এগুলোর অনেক জায়গাতেই ব্যবহার পেয়েছি আমরা তার লেখার মধ্যে। তো আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। রোহানা পর্যন্ত আমি একাই ছিলাম কম্পার্টমেন্টের মধ্যে। এখানে কিন্তু শর্ট কোশ্চেন হয়, কোথা থেকে তিনি, তার মানে তিনি কোথায় এই একা ছিলেন, কোন স্টেশন পর্যন্ত, আপ টু হুইচ স্টেশন হি ওয়াজ অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, দ্যাট ইজ রোহানা পর্যন্ত। দেন আ গার্ল গট ইন। এইবারে নিউ ক্যারেক্টার আমাদের সেকেন্ড ক্যারেক্টার, একটি মেয়ে তখন ট্রেনে প্রবেশ করলো। গেট ইন অর্থাৎ এন্টার। দ্য কাপল হু স হার অফ। এখানে কি হয়, ট্রেনে আমরা স্বাভাবিকভাবে যা হয়, কেউ গেলে তাকে ছাড়তে যাই, তো সি অফ এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা বিদায় জানাতে যাই। তো এখানে স অফ আছে, অর্থাৎ পাস্টে আছে, বিদায় জানাতে যাওয়া, গুড বাই করা। তো দ্য কাপল হু স হার অফ আর প্রবাবলি হার প্যারেন্টস। এখানে একজোড়া দম্পতি আছে, কাপল মিনস দম্পতি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হু স হার অফ যারা তাকে বিদায় জানাতে এসেছে, স্টেশনে ছাড়তে এসেছে মেয়েটিকে। প্রবাবলি, প্রবাবলি মানে পসিবলি, সম্ভবত, হার প্যারেন্টস তার বাবা বা মা হতে পারে সম্ভবত, বিকজ দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড হেয়ার। তো এখানে যেহেতু উনি অন্ধ, তিনি বুঝতে পারছেন না, হি কুড অ্যাজিউম অনলি, তো তিনি ধারণা করতে পারছেন যে যে দুজনে এসেছে তাকে ছাড়তে, তারা সম্ভবত তার বাবা বা মা। দে সিমড ভেরি অ্যাংশাস। সিম মিনস অ্যাপিয়ার্ড, এবং তার পাশাপাশি অ্যাংশাস শব্দটি আছে, দ্যাট মিনস অরিড। তো দে সিমড ভেরি অ্যাংশাস, দে সিম টু বি অরিড অ্যাকচুয়ালি। তারা খুব উদ্বিগ্ন, তাকে নিয়ে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। অ্যাবাউট হার কমফোর্ট, কি নিয়ে, মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে, অর্থাৎ মেয়েটি সুন্দরভাবে যাত্রা করতে পারবে কিনা। কেন এখানে প্রশ্নটা, বিকজ দ্য গার্ল ইজ অলসো ব্লাইন্ড, মেয়েটিও যেহেতু অন্ধ, তো সেই হিসাবে কিন্তু বাবা মার এই আতঙ্ক হওয়াটা, এই উদ্বেগটা খুব স্বাভাবিক, চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস, এবং সেই মহিলাটি, অর্থাৎ সম্ভবত তার প্রবেবল মাদার, মেয়েটির, গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, একেবারে বিস্তারিত তাকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন। ইনস্ট্রাকশন মিনস ডিরেকশন, কি করতে হবে, হোয়াট টু ডু, হোয়াট ইজ নট টু বি ডান, কি করতে হবে না, সেগুলোর ব্যাপারে কিন্তু বিস্তারিত তাকে বুঝিয়ে চলেছেন তার সম্ভবত মা। অ্যাজ টু, কি কি বলেছেন দেখো, এখানেও এই প্রশ্নগুলো আসে, কি কি তাকে ডিরেকশন দেওয়া হয়েছে। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, তার জিনিসপত্রগুলোকে তার কোথায় রাখতে হবে।
when not to lean out of windows. lean out means bend down বলা যেতে পারে, ঝুঁকে যাওয়া। কখন সে জানালার দিকে ঝুঁকে যাবে না, ঝুঁকে যাওয়া উচিত নয় জানালা দিয়ে আমাদের ট্রেনে চলাকালীন। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মিনস আননোন পারসনস, অর্থাৎ অচেনা ব্যক্তি। হাউ টু অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে যেতে হবে, স্পিকিং অর্থাৎ কথা বলা, কথা বলা এড়িয়ে যেতে হবে কিভাবে, অচেনা ব্যক্তির সঙ্গে। ট্রেনে কিন্তু অনেক আননোন পার্সন আসবে, তাদের সঙ্গে কিন্তু আমরা সহজে কথা বলবো না, এটাও তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার সম্ভবত মা। ইনস্ট্রাকশনগুলো কিন্তু দিচ্ছেন কে, হু গেভ দ্য ডিটেল ইনস্ট্রাকশনস টু দ্য গার্ল? ইট ইজ দ্য গার্লস প্রবেবল মাদার। দে কল্ড দেয়ার গুড বাইস। নেক্সট প্যারাতে আমরা চলে এলাম। এইটুকু আমরা বুঝতে পারছি, তার মানে দ্য ন্যারেটার was alone in the train compartment up to Rohana station, and then a girl got in. The probable parents saw her off in the train station. Probable parents of the girl, অর্থাৎ তার সম্ভবত বাবা মা তাকে ছাড়তে এসেছিল, and the probable mother of the girl gave detailed instructions as to where to keep her things, where not to lean out of windows, and how to avoid speaking স্ট্রেঞ্জ পার্সনস অর আননোন পার্সনস, কি করে তাদের সঙ্গে কথা বলাটাকে এড়িয়ে যেতে হবে। সেকেন্ড প্যারা, দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুল আউট অফ দ্য স্টেশন। তারা তাকে গুড বাই জানালো, বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। পুল আউট মিনস লেফট দ্য স্টেশন, বেরিয়ে এলো স্টেশন থেকে, ট্রেন বেরিয়ে চলেছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন, টু নোট ডাউন করবে এখানে। আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি কিন্তু পুরোপুরি অন্ধ ছিলাম তখন। তার মানে অ্যাকচুয়ালি দ্য ন্যারেটর ইজ নট আ ব্লাইন্ড পার্সন, লেখক কিন্তু অন্ধ নন, কিন্তু এখানে অ্যাট দ্য টাইম অর্থাৎ আমি গল্পে শুধুমাত্র কিন্তু অন্ধ এই গল্পটির জন্য। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি ওই সময় অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। এটা একটা ভালো শর্ট কোশ্চেন। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আমার চোখ কিন্তু শুধুমাত্র লাইট এবং ডার্কনেস, আলো এবং অন্ধকার, এটুকুর তফাতই বুঝতে পারে। এর প্রতি কিন্তু সেন্সিটিভ, স্পর্শকাতর শুধুমাত্র আলো আর অন্ধকারের তফাতটুকু বোঝার ক্ষেত্রে। এর বাইরে কিন্তু আর আমি কিছুই বুঝতে পারি না। অ্যাজ আই ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। এইবারে বাবা মা তো চলে গেল, ট্রেন ছেড়ে গেল, কম্পার্টমেন্টে আমি একা ছিলাম, এবার আমার সঙ্গে শুধুমাত্র মেয়েটি। এটি কনভারসেশন শুরু হবে, একটা ইন্টারাকশন শুরু হবে। লেখক চাইছেন খুব স্বাভাবিক তাকে ইমপ্রেস করতে। তো এখানে তিনি, সমস্যা হচ্ছে তিনি অন্ধ, বাট হি কুড সি এভরিথিং থ্রু হিজ ইনার ভিশন। তার কিন্তু যে অন্তর্দৃষ্টি, সেটা দিয়ে কিন্তু সব কিছু দেখতে পারেন। যারা অন্ধ তাদের কিন্তু এই শক্তিগুলো রয়েছে। তো আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক। আমি বলতে অক্ষম, আনএবল অর্থাৎ ওয়াজ নট এবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটি দেখতে কেমন ছিল। যেহেতু আমি অন্ধ, অ্যাজ আই ওয়াজ ব্লাইন্ড আই কুড নট ডেসক্রাইব দ্য গার্ল, how the girl looked like actually, but I knew she wore slippers. কিন্তু আমি জানি যে সে কি পরনে ছিল, ওর অর্থাৎ পরেছিল স্লিপার্স। স্লিপার্স মানে সফট শুজ বলা যেতে পারে, সফট শুজ, লুজ শুজ বলা যেতে পারে, যেগুলো আমরা আলগা জুতো বাড়িতে পরি, চটি বলা যেতে পারে। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। হিলস অর্থাৎ গোড়ালি, স্ল্যাপড অর্থাৎ হিট এগেনস্ট সামথিং অ্যান্ড প্রডিউসড সাউন্ড। স্ল্যাপ মানে হচ্ছে হলো কোনো কিছুর আঘাত লাগছে এবং বারবার আওয়াজ হচ্ছে। তো এই জুতোটা পরে যে হাঁটছে তার কিন্তু একটা আওয়াজ হচ্ছিল, সেটাকে স্ল্যাপ বলা হচ্ছে। বারবার সেই আওয়াজ আমরা পাচ্ছি, সাউন্ডটা পাচ্ছি আমি, এবং সেখান থেকে আমি বুঝতে পারছি দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটি কিন্তু চটি পরে আছে। সেকেন্ড প্যারা হলো। থার্ড প্যারাতে দেখো, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, সো ইট উড টেক সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট দ্য লুকস অফ দ্য গার্ল। মেয়েটি দেখতে কেমন সেটা কিন্তু আবিষ্কার করতে আমার একটু সময় লাগবে, যেহেতু আমি অন্ধ। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, বা এরমও হতে পারে আমি হয়তো আবিষ্কার করতে পারলামই না, আমি হয়তো জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না যে মেয়েটি দেখতে কেমন, ইজ শি বিউটিফুল অর নট, বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস। আসলে আমরা যখন কাউকে ভালোবেসে ফেলি খুব, বা কোনো কিছুকে ভালোবেসে ফেলি খুব, তার সব কিছুই ভালো লাগে। তো এখানে সেন্স অফ হিউমার আমরা রাস্কিন বন্ডের কাছ থেকে কিন্তু পাবো, খুব মাঝে মাঝে একটু হাসির জায়গা, হাস্যরস আমরা এখানে পাবো। দেখো খুব দারুণ একটা লাইন, বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স। ওইটুকু কথা শুনে আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস, তার গলার ভয়েস আমার কিন্তু পছন্দ হয়ে গেছে, তার কণ্ঠস্বর আমার পছন্দ হয়ে গেছে। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং সে যে চপ্পল পরে রয়েছে, সে যে চটি পরে এসেছে, তার যে আওয়াজ, আই লাইক দ্যাট ভেরি মাচ। অর্থাৎ
ভালোবেসেছি যখন তার সব কিছুই আমার ভালো লেগেছে, তার চপ্পলের আওয়াজও আমার খুব ভালো লেগেছে। দ্যাট মিনস দ্য রাইটার, দ্য ন্যারেটার ইজ গোয়িং টু বি ইন লাভ। তো এরকম একটা কিছু হতে যাচ্ছে হয়তো। তারপর দেখো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা আই আস্কড। এবারে অনেকক্ষণ ছটফট করার পর ন্যারেটার দেখছে যে ট্রেন তো এগিয়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে আমার, তো আই শুড নট অ্যাকচুয়ালি পাস দিস টাইম। আমার কিন্তু এভাবে সময় নষ্ট করাটা ঠিক হবে না, আই শুড নট ওয়েস্ট দ্য টাইম। আমাকে শুরু করতে হবে, আই হ্যাভ টু বিগিন দ্য কনভারসেশন। তো দিস ইজ দ্য ফার্স্ট কমেন্ট মেড বাই দ্য ন্যারেটার, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। তুমি কি পুরোপুরি দেহরা অবধি যাচ্ছ, বা আপনি কি পুরোপুরি দেহরা অবধি যাচ্ছেন? তার মানে এখানে একটা ইন্ডিকেশন দেখো, আমরা একজন আননোন ব্যক্তিকে কি করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি হোয়াট আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। কিন্তু এখানে লেখক একটু অন্যভাবে প্রশ্ন করছেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি পুরোপুরি দেহরা অবধি যাচ্ছেন, একেবারে শেষ সীমানা পর্যন্ত যাবেন? আমি কিন্তু সেখানেই যাচ্ছি, সেই অবধি যাব। তো খুব ভালো হয় যদি আপনি সেই অবধি যান, তাহলে গল্পটা একটু বাড়াতে পারি, খুব ভালো হবে। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার। এই প্রশ্ন করার সাথে সাথেই কি হয়েছে, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি হয়তো কোনো একটা অন্ধকার কোণে বসেছিলাম, অবশ্যই হয়তো অন্ধকার কোণে বসেছিলাম। এই জন্যে বিকজ মাই ভয়েস স্টার্টেল হার, স্টার্টেল মানে আটকে ওঠা, কেউ চমকে উঠেছে, সারপ্রাইজ, আমার আমার কণ্ঠস্বর কিন্তু তাকে চমকে দিয়েছে। শি গেভ আ লিটিল এক্সক্লামেশন, সে একটু বিস্ময় প্রকাশ করলো, আরে কি হলো, অ্যান্ড সেইড আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার। এবং তার মন্তব্য, মেয়েটির প্রথম মন্তব্য, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি জানি না, আমি বুঝতেই পারিনি যে আমি ছাড়া আরও কেউ এই কম্পার্টমেন্টে আছে। দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য গার্ল ইজ ব্লাইন্ড। এখানে কিন্তু একটা ইন্ডিকেশন ছিল, বাট দ্য ন্যারেটার রিপ্লাইড সামথিং ডিফারেন্ট, তিনি কিন্তু উত্তর দিয়ে বসলেন অন্য কিছু। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, সম্ভবত আমি অন্ধকার কোণে বসেছিলাম, এই জন্য হয়তো মেয়েটি বুঝতে পারেনি। বাট হি নেভার থট দ্যাট দ্য গার্ল মাইট বি ব্লাইন্ড, সেও তো অন্ধ হতে পারে, তার ধারণায় আসেনি, কারণ সে তো নিজেই অন্ধ, সে নিজেই ভয় পাচ্ছে এবং সেটাকে লুকোনোর চেষ্টা করছে। আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, এটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় এই লাইনটি, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার। এবং এই প্রত্যেকটা লাইনেই কিন্তু শর্ট কোশ্চেন লুকিয়ে রয়েছে, তোমরা এই জন্য আমি খুব আস্তে আস্তে পড়ছি, খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে পড়ানোর জন্যে। আর একটু বলে দিচ্ছি, আবার বলছি, দেখো কি বলেছে, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই অন্ধকার কোণে বসেছিলাম, এই জন্যই হয়তো আমার প্রশ্ন করার সাথে সাথে আমি যখনই জিজ্ঞেস করলাম, when I asked the girl, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি পুরোপুরি দেহরা হতে যাচ্ছেন, তো মেয়েটি কি হলো, একটু চমকে গেল, অ্যান্ড শি এক্সপ্লেইন, শি গেভ আ লিটিল এক্সক্লামেশন অ্যান্ড সেইড আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি জানি না যে আমি ছাড়া আর কেউ এখানে আছে। ওয়েল, এইবারে দেখো এখানে আইরনি আছে, ভীষণ ব্যঙ্গাত্মক একটা কমেন্ট আছে, এটা ব্রড প্রশ্ন থেকেও হয়। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। হ্যাঁ, ঠিক এরমটাই হয়, ইট অফেন হ্যাপেন্স, এটা তো প্রায়ই হয়, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, চোখে যাদের ভালো দেখতে পায়, যাদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে, যে সমস্ত ব্যক্তির ভালো দৃষ্টিশক্তি রয়েছে, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা দেখতে ব্যর্থ হয় তাদের চোখের সামনে যেটা রয়েছে, ফেল টু সি, একেবারে দেখতে ব্যর্থ হন। অর্থাৎ এটা আইরনিক্যাল, সামথিং ইজ সেইড বাট অপোজিট ইজ ইন্টেন্ডেড টু মিন, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন অথচ আমি একটা মানুষ এখানে বসে রয়েছি, অথচ আপনি সেটা দেখতে পাচ্ছেন না।